লাও ৎজু বলেছেন, দেয়ার ইজ নো ইলিউশন গ্রেটার দ্যান ফিয়ার। তাই আজকে আমরা আড্ডা সাজিয়েছি এই টপিকেরই চারপাশে। এপিসোডের নাম রাখা হয়েছে ফিয়ার ফ্যাক্টরস। ওয়েলকাম টু ইয়োর ওন পডকাস্ট বিয়ন্ড সিলেবাস সিজন 1। আমাদের যত ধরনের ইমোশনস আছে, ফিয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অফ দ্য ইমোশনস। এই ফিয়ার নিয়ে অনেক ইন্টারেস্টিং স্টাডিও হয়েছে। যদি আমরা বাচ্চাদের মধ্যে দেখি, দেখা যায় যে 5 মাসের কাছাকাছি এসেই বাচ্চারা কিন্তু মাকড়সা বা স্পাইডারকে অ্যাভয়েড করে। তার মানে সেখান থেকে একটা ভয় পাওয়া শুরু করে তারা। যদি আমরা 9 থেকে 12 মাস মানে 1 বছরের কাছাকাছি দেখি, তাহলে তাদের মধ্যে একটা সেপারেশন অ্যাংজাইটি কাজ করে, যেটাও এক ধরনের ভয়। আরেকটু যখন বড় হয় 2 বছরের চারপাশে, তাদের মধ্যে অ্যানিম্যাল ফিয়ার বা জন্তু জানোয়ারের থেকে ভয়, এটা তাদের মধ্যে কিন্তু ডেভেলপ করতে দেখা যায়। তার মানে ভয় জিনিসটা একদম খুব ছোটবেলা থেকেই আমাদের সিস্টেমের মধ্যে চলে এসেছে। কিন্তু ভয় এই ব্যাপারটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডেসক্রাইব করা হয়েছে, বিভিন্নভাবে ডিসকাস করা হয়েছে। আমরা যদি আমাদের অ্যানসেস্টরদের দিকেও দেখি, তাদের মধ্যেও কিন্তু ভয়টা একভাবে ডেভেলপ করেছে, একটু অন্য কারণে ডেভেলপ করেছে। এখনকার দিনের ভয় কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে দুটো ভয়ের মধ্যে পার্থক্যটা কোথায়, সেটা একটু বোঝার চেষ্টা করি। এবার এই ভয়ের মধ্যে পার্থক্য বুঝতে গেলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই সিস্টেমটা কিন্তু আমাদের ফিজিওলজির মধ্যেই আছে, আমাদের নিউরোলজির মধ্যেই আছে। যদি আমরা আমাদের ব্রেনকে আরেকবার একটু দেখি, আমরা দেখব যে ব্রেনের মধ্যে যে দুটো পার্ট মেনলি কাজ করে, একটা প্রিমিটিভ ব্রেন আর একটাকে যেটাকে আমরা মোর অ্যাডভান্সড ব্রেন বলি। এই প্রিমিটিভ ব্রেন বা এটাকে রেপটিলিয়ান ব্রেনও বলা হয়, তার মধ্যে আমাদের মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন এই দুটো অংশ মোস্টলি পড়ে। এই দুটো পার্ট কিন্তু বহু যুগ আগে থেকেই অ্যানিমেলদের মধ্যে, একটু হায়ার অ্যানিমেলদের মধ্যে, একটু ডেভেলপড অ্যানিমেলদের মধ্যে এবং আমাদের অ্যানসেস্টার হিউম্যানদের অ্যানসেস্টার যদি দেখি, তাহলে তাদের মধ্যে কিন্তু প্রথমে যারা আসে, প্রথমে যে পার্ট অফ দ্য ব্রেন সব থেকে স্ট্রংলি কাজ করে, এটা হলো আমাদের এই মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন, যেটাকে আমরা রেপটিলিয়ান ব্রেন বলছি। আস্তে আস্তে যখন আমরা অ্যাডভান্স করি, যখন আমরা অ্যাডভান্সমেন্টের দিকে এগোই, এটা কিন্তু মূলত আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্যই হয়েছে। এবং আমাদের যে ফ্রন্টাল পার্ট অফ দ্য ব্রেন, মানে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স যদি আমি স্পেসিফিক্যালি বলি, সেটা যত বেশি ডেভেলপ করেছে, তত কিন্তু আমরা কমপ্লেক্স বিহেভিয়ার, কমপ্লেক্স থটস, হায়ার মেন্টাল ফ্যাকাল্টিস, এই কমপ্লেক্স কাজগুলোকে আমরা কিন্তু করতে শিখেছি। এবং আমাদের হিউম্যান হওয়ার পিছনে কিন্তু এই পার্ট অফ দ্য ব্রেনের একটা খুব বড় পার্ট প্লে করেছে। এবার এই ফিয়ার ব্যাপারটাকে আমি একটু রিলেট করি। আমরা যেটা রেপটিলিয়ান ব্রেনের কথা বললাম বা যেটা প্রিমিটিভ ব্রেনের কথা বললাম, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই ফিয়ার সেন্টার। কোন জায়গায় লুকিয়ে আছে? একটা পার্ট আছে আমাদের যাকে বলা হয় লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমের মধ্যে একটা ছোট্ট অংশকে বলা হয় অ্যামিগডালা। এই লিম্বিক সিস্টেম আমাদের ইমোশনাল ব্রেন, এবং তার মধ্যে অ্যামিগডালা এবং তার আশেপাশে কিছু অংশ, এটা নিয়ে তৈরি হয় আমাদের ফিয়ার সেন্টার। তাহলে দেখো, একটা ফিয়ার সেন্টার কিন্তু অলরেডি আমাদের ব্রেনের মধ্যে আছে। এবার এই ফিয়ার সেন্টার থাকবে কেন? ভয় তো খুব একটা ভালো জিনিস নয়। ভয় আমাদের পিছিয়ে দেয়, ভয় আমাদের নতুন কোনো কিছু এক্সপ্লোর করার হাত থেকে বাধা দেয়। তাহলে কেন আছে? দেখো, আমরা যদি আমাদের অ্যানসেস্টরদের কথা ভাবি, সেই সময় কিন্তু এই ফিয়ার সেন্টার তাদের কোনো সার্ভাইভাল অ্যাডভান্টেজ দিয়ে থাকবে, এবং দিয়েওছে। আমি একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি। ধরো, কোনো হান্টার গ্যাদারার কোনো এক সময় জঙ্গলে বা বনে বাদারে হান্ট করার জন্যে বা শিকার করার জন্যে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় ধরো সে কোনো একটা নতুন ফল দেখলো। আমি খুব সোজা করে বোঝাচ্ছি। এবার যখন নতুন একটা কোনো ফল দেখলো,
সে আগে তাকে দেখেনি, সে চেনে না, তখন তার অ্যাডভান্স পার্ট অফ দ্য ব্রেন কিন্তু বোঝাচ্ছে যে না, এটা তুই গিয়ে খা, হয়তো এর মধ্যে অনেক এনার্জি কন্টেন্ট বেশি থাকবে, অনেক কার্বোহাইড্রেট বেশি পাবি, এনার্জি গেন অনেক বেশি হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আবার এই ফিয়ার সেন্টার কিন্তু তাকে বাধা দিচ্ছে, তাকে বলছে না, এক্কেবারে খবরদার খাস না, বিষ থাকতে পারে, হয়তো বিষ আছেও, সেটা জানা নেই, কিন্তু মেবি সেই মানুষটা সেই ফলটা খায়নি, অ্যাভয়েড করেছিল, হয়তো অ্যাভয়েড করেছিল বলেই আমাদের কোনো এক অ্যানসেস্টার হয়তো আবার করে জীবনে ফিরে পেয়েছিল। বা ধরো জঙ্গলে কোনো একটা নতুন জায়গা, যে জায়গাটা তার আগে কখনো শিকার করেনি, চাইছে শিকার করতে, কিন্তু তখন কিন্তু আবার ফিয়ার সেন্টার বলবে না, ওখানে কিন্তু অনেক বেশি জন্তু জানোয়ার থাকতে পারে, অনেক বেশি ওয়াইল্ড লাইফ থাকতে পারে, ওখানে গেলে কিন্তু জীবনহানি হওয়ার সম্ভাবনা প্রবল। হয়তো সেটা শুনেই তারা ওই জায়গাটা যায়নি এবং তার জন্য হয়তো রক্ষা পেয়েছে। তার মানে যেটা বোঝাতে চাইছি সেটা হলো, ফিয়ার সেন্টার কিন্তু আমাদের অ্যানসেস্টারদের সার্ভাইভাল অ্যাডভান্টেজ দিয়েছে এবং সেই কারণে সেটা কিন্তু ডেভেলপ করেছিল এবং সেই কারণে কিন্তু সেটা এখনও রয়ে গেছে। এবার এখনকার যে ফিয়ারের বা ভয়ের যে কারণগুলো, যে রিজনগুলো, সেগুলো সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে যতই আমরা আমাদের ব্রেন দিয়ে অ্যাডভান্স কাজ করি না কেন, যতই আমরা স্মার্টফোন অপারেট করি না কেন, যতই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে আমরা ঝুঁকি না কেন, যত আমরা স্পেসকে এক্সপ্লোর করা বা কলোনাইজ করার কথা ভাবি না কেন, স্টিল আমাদের ব্রেনটা কিন্তু খুব প্রিমিটিভ। হ্যাঁ, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাডভান্স করেছে, প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদেরকে নতুন নতুন দিশা দেখাচ্ছে, কিন্তু ওভারঅল ব্রেনের কথা যদি আমি ভাবি, ওভারঅল ব্রেন কিন্তু আমাদের প্রিমিটিভ এবং এখনও কিন্তু সেই ফিয়ার সেন্টার খুব পাওয়ারফুলি কাজ করছে। দেখো, খুব সোজাভাবে এটা বুঝতে পারবে। আমি যদি জিজ্ঞেস করি যে লাস্ট 50 বছরে ঠিক কোন কোন কারণে মানুষের মৃত্যু বেশি হয়েছে, আমি যদি একদিকে বলি বাঘের কামড় বা সাপের ছোবল বা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে কিনা, আর যদি আমি আরেক দিকে দেখি যে ধরো রোড অ্যাক্সিডেন্ট বা প্লেন অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা হার্ট অ্যাট্যাক বা ওবেসিটি, ব্লাড সুগার, এই কারণগুলোতে মানুষ বেশি মারা গেছে কিনা, তাহলে লাস্ট 50 বছরের ডেটা এটা একদম পরিষ্কার হয়ে যাবে যে দ্বিতীয় কারণগুলোর জন্য কিন্তু মানুষ বেশি মারা গেছে র্যাদার দ্যান সাপের কামড় বা বাঘের কামড়। কিন্তু তাহলেও এক্ষুনি যদি তোমাদের ঘরে একটা সাপ ঢুকে যায় বা তোমরা যদি বাঘের মুখে পড়ে যাও বা রাস্তায় বেরিয়েছ বর্ষার দিন বিদ্যুৎ চমকাচ্ছে, কোনটাতে বেশি ভয় পাবে? এগুলোতে বেশি ভয় পাবে, না রাস্তায় বেরোতে বেশি ভয় পাও, নাকি ওভারহিট করতে ভয় পাও, নাকি ট্রামে বাসে প্লেনে চড়তে ভয় পাও? নিশ্চয়ই এগুলোতে ভয় পাও না। দেখো, বেশি মারা গেছে কিন্তু এতেই, কিন্তু এতে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই সেই রিজনগুলোতে যেগুলো আমাদের অ্যানসেস্টাররা ভয় পেত, আমাদের সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এখান থেকে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের ব্রেন কিন্তু এখনো প্রিমিটিভ এবং ফিয়ার সেন্টারটা কিন্তু এখনো খুব পাওয়ারফুল। তাহলে এই পার্টটা হলো আমাদের নিউরোলজিক্যাল অ্যাসপেক্ট, যে কোথা থেকে আমাদের এই ভয় ডেভেলপ করেছে। কিন্তু আমরা যদি কারণগুলো ভাবি, যেটা আমি এতক্ষণ ডিসকাস করছিলাম, যে এখন কিন্তু ভয়ের কারণগুলো চেঞ্জ হয়ে গেল, এখন কিন্তু আগের ওই কারণগুলো নেই, কিন্তু আমাদের ব্রেন খুব ইন্টারেস্টিং, আমাদের ব্রেন কিন্তু এটা ডিমার্কেট করতে পারে না, ব্রেন কিন্তু বুঝতে পারে না যে ভয়ের কারণটা বাঘের সামনে পড়ে যাওয়া না অন্য কোনো রিজন। সো এইখানে একটা প্রবলেম সৃষ্টি হয়। দেখো, একটু আধটু ভয় ভালো, তাতে কোনো দোষ নেই। প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় যদি এই ফিয়ারটা ক্রনিক হয়ে যায়। ফিয়ার, আজকের দিনে যদি আমরা ফিয়ারের কথা ভাবি, কারোর ভয় হয় পড়াশুনোয়, কারোর পাবলিক স্পিকিংয়ে,
কারোর হয়তো ফেলিওরে ভয়, কারোর হয়তো রিজেকশনে ভয়, কারোর হয়তো সাঁতারে ভয়, কারোর হয়তো ড্রাইভিংয়ে ভয়। এই ভয় একটু আধটু থাকা তো ভালো, কিন্তু এটা ক্রনিক হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কারণ আমাদের ব্রেন কিন্তু আবার বললাম ডিমার্কেট করতে পারবে না। সো কারোর যদি একটা ভয় বা অ্যাংজাইটি কন্টিনিউয়াসলি প্লে করে, তাহলে এটা কিন্তু তার ফিজিওলজির ওপরেও এফেক্ট করে। কিভাবে আমি বলছি, ধরো কেউ কন্টিনিউয়াসলি কোনো কিছুর ওপরে ভয় পায়, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সেটা যে যাই হোক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সে চেষ্টা করছে কিন্তু সে বেরিয়ে আসতে পারছে না। এতে আস্তে আস্তে কি হবে, এতে আস্তে আস্তে তার ফিজিওলজির ওপরে কিন্তু এফেক্ট পড়বে। দু ধরনের হরমোনের সিক্রিশন খুব বেড়ে যাবে, একটা হচ্ছে এপিনেফ্রিন, একটা হচ্ছে কর্টিসল। এই দুটো হরমোন মেনলি ভয় বা অ্যাংজাইটিতে বেড়ে যায়। এবং এই এপিনেফ্রিন বা কর্টিসল এরা কিন্তু প্রথমে গিয়েই হার্টের ওপরে কাজ করবে এবং হার্টবিটকে বাড়িয়ে দেবে। তাহলে হার্টবিট বেড়ে গেল মানে ব্লাড প্রেশার বেড়ে গেল, তার মানে এখানে হাইপার টেনশন এসে গেল। এর সাথে সাথে কিন্তু এরা আরও একটা জিনিস করবে, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বা ব্লাড সুগার যাকে বলি, সেই ব্লাড সুগারকেও কিন্তু বাড়িয়ে দেবে। এটা কেন করছে? এটা ক্ষতি করার জন্য করছে না। আমি আগেও বলেছিলাম, ব্রেন ডিমার্কেট করতে পারছে না যে আমি বাড়িতে বসে বসে বা বাড়িতে শুয়ে শুয়ে ভয় পাচ্ছি কোনো কিছুর ওপরে, কোনো কিছুকে ভেবে, নাকি আমি সত্যিকারই জঙ্গলে গিয়ে কোনো একটা সেবার টুথ টাইগার বা কোনো ম্যামথের সামনে পড়ে গেছি। এটা ব্রেন ডিমার্কেট করতে পারছে না। সঙ্গে সঙ্গে সে কি করছে, সে আমাদের বাঁচাবার চেষ্টা করছে। সে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দিল। কেন বাড়িয়ে দিল? তার কারণ এবার আমাদের মাসেলে বেশি এনার্জি লাগবে। আমাদের হার্টবিট বাড়িয়ে দিল। কেন বাড়িয়ে দিল? যাতে ব্লাড বেশি করে সেলসে পৌঁছয় এবং তারা বেশি করে অক্সিজেন এবং খাদ্য নিউট্রিশন নিয়ে সেলসে যায়। এই পুরো জিনিসটাকেই করা হচ্ছে আমাদের মাসেলসের এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। তার কারণ তুমি যখনই কোনো বিপদে পড়বে, যখনই তুমি ভয় পেয়ে গেলে, আমার হাতে দুটো অপশান, ওয়ান ইজ ফাইট অর ফ্লাইট। আমরা আইদার লড়বো অথবা সেখান থেকে পালাবো। এবং দুটো কাজের জন্যেই কিন্তু আমাদের এনার্জি দরকার, দুটো কাজের জন্যেই কিন্তু আমাদের মাসেলের এনার্জি দরকার। সো আমি বাড়িতে বসে বসেও যদি কোনো কিছুতে ভয় পাই, কোনো কিছু ভেবে ভয় পাই, তাহলেও কিন্তু, এবং সেটা অল্প পরিমাণ হলে কোনো প্রবলেম নেই, আমি আগেও বললাম, এটা যদি ক্রনিক ওয়েতে চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেল কন্টিনিউয়াসলি হাই হয়ে থাকবে, আমাদের ব্লাড প্রেশার কন্টিনিউয়াসলি হাই হয়ে থাকবে, আমরা হাইপার টেনশন সাফার করব। দেখো, এই পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে ব্রেন বুঝতে পারছে না বলে। তার মানে এই ভয়ের থেকে কিন্তু, এই অ্যাংজাইটি থেকে কিন্তু আমাদের ফিজিওলজি, আমাদের শরীর, এটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকছে। আরও কিছু করে ব্রেন, আমাদের যে সিস্টেমগুলো দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণের এনার্জি কনজিউম করে, যেমন ধরো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, যেমন ধরো আমাদের ইমিউন সিস্টেম, এই সিস্টেমগুলোতেও কিন্তু এনার্জি কম দেয়। তার কারণ পুরো এনার্জিটা এখন ডাইভার্ট করে দিচ্ছে কোথায়? আমাদের মাসেলে। আমাদের আয়দার পালাতে হবে বা যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়? আমাদের ইমিউনো সাপ্রেশনও হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমও ঠিকমতো কাজ করে না। সো অনেকগুলো অ্যাসপেক্টেই দেখো, একটা ভয়ের থেকে আমাদের শারীরিক কতগুলো ক্ষতি হচ্ছে। এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের গ্রো করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা যখন কন্টিনিউয়াসলি ভয় পাচ্ছি, আমরা যখন কন্টিনিউয়াসলি কোনো একটা ভয়ের থেকে আসা অ্যাংজাইটিতে ভুগছি, তখন কিন্তু আমরা আমাদের নিজের শরীরেরই ক্ষতি করছি। যখন আমরা কারোর ওপর রেগে যাই, তখন সেটাকে যদি আমরা একটু সময় নিয়ে ক্রিটিক্যালি অ্যানালাইজ করি, তখন আমরা দেখব যে এর পিছনেও কোনো না কোনো ভয় কাজ করেছে। এমনি এমনি রাগের উৎপত্তি হয়নি, এমনি এমনি রাগটা আসেনি, কিন্তু আমরা সেটা ভাবি না। তার পিছনে কোনো না কোনো ভয়ই কিন্তু কাজ করছে। সেই ভয় থেকেই রাগ। সেটা কোনো কিছু হারানোর ভয় হতে পারে, সেটা কোনো ক্ষতির ভয় হতে পারে, বাট যাই হোক না কেন, ভয় থেকেই কিন্তু রাগ। ফ্রম ফিয়ার কামস অ্যাঙ্গার। এবারে যদি আমরা একটু ভাবি যে এই ভয়কে আমরা কিভাবে কন্ট্রোল করব, কারণ এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবার থেকে ভয়কে কন্ট্রোল করাও শিখতে হবে। দেখো, আবার যদি একটু অ্যানালাইজ করো তোমার ভয়গুলোকে একটার পর একটা,
তুমি দেখবে যে মোস্টলি এই ভয়গুলো প্রেজেন্ট টেন্সে কম, ফিউচার টেন্সে বেশি এক্সিস্ট করে। তার মানে প্রেজেন্ট টেন্সের ওপরে কিন্তু তার খুব একটা দখল নেই। ঠিক এই মুহূর্তে কিন্তু তোমার কোনো ভয় নেই। তুমি কোনো কিছু একটা ভাবছো ভবিষ্যতে, সেটার ওপরে তোমার ভয় আসছে। সো প্রথমেই তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ, সেটা হলো কোনো একটা কারণে যদি তুমি ভীত হয়ে থাকো, কোনো একটা কারণে যদি তোমার ভয় পাও, তাহলে সেটাকে অ্যানালাইজ করো যে সেটা কি আদৌ ঘটতে পারে, তার ঘটার চান্স কতটা। এবং তুমি যদি তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে একটু ঘেটে দেখো, তাহলে দেখবে যে 100টার মধ্যে হয়তো 99টা ঘটনা আদৌ ঘটেও নি, ঘটবেই না, তুমি ভেবে ভয় পেয়েছিলে। সো যখন ভয় ফিউচার টেন্সে এক্সিস্ট করে, তখন সেইগুলো তোমার সেলফ ক্রিয়েটেড, সেগুলো ইলিউশনাল। সো এই ইলিউশনাল ভয়ের হাত থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে, এটা তোমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট যে স্টেপটা আছে সেটা হলো সিস্টেমিক হ্যাবিচুয়েশন। এবার এই সিস্টেমিক হ্যাবিচুয়েশন কি? সিস্টেমিক হ্যাবিচুয়েশন হলো যে কাজটা করতে তুমি সবথেকে বেশি ভয় পাও, প্রথমে সেই কাজটাকে আইডেন্টিফাই করো, যেটা অনেক দিন ধরে করতে চাইছিলে, যেটা তোমার মনে হয় করলে তুমি খুব লাভবান হতে, তোমার খুব ইচ্ছে সেটা করার, কিন্তু কোনো কারণে ভয়ে সেটা তোমাকে করতে দিচ্ছে না। সেটাকে আইডেন্টিফাই করো, করে খুব অল্প অল্প করে নিজেকে তার মধ্যে এক্সপোজ করো, পুরোটা একবারে করতে যেও না। এই অল্প অল্প করে নিজেকে এক্সপোজ করা তোমাকে শিখতে হবে, যতদিন না পুরো গোটা ব্যাপারটা তুমি হ্যান্ডেল করতে পারছো। সো এই পুরো জিনিসটাকে তোমাকে পার্ট বাই পার্ট ভেঙে নিতে হবে। অল্প অল্প করে যখন তুমি এক্সপোজ করবে নিজেকে সেই কাজটার প্রতি, দেখবে তোমার ভয়টাও খুব অল্প অল্প করে থাকছে, এবং সেটা তুমি খুব ইজিলি ওভারকাম করতে পারবে। আস্তে আস্তে দেখবে পুরো কাজটা তুমি একদম নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছো, আর তখন ভয় কিছু ছিল না, ভয় তখন পালাবে, কারণ ভয়টা তোমার সেলফ ক্রিয়েটেড ছিল, তুমি ওটাকে লালন পালন করেছিলে এতদিন, তুমি ওটাকে মাথায় চড়তে দিয়েছিলে। সো এবার মাথা থেকে নামানোর দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। থার্ড স্টেপটা হলো তোমাকে নলেজ এবং অ্যাওয়ারনেস বাড়াতে হবে। যে জিনিসটার প্রতি তুমি এখনও এতটা ফিয়ারফুল, সেই জিনিসটা নিয়ে পড়াশুনো করো, সেই জিনিসটা নিয়ে রিসার্চ করো, দেখো সেই জিনিসটা অন্যরা কিভাবে করে। যখন তুমি সেই অ্যাক্টিভিটি বা সেই জিনিসের ডেপথে ঢুকবে, যত তুমি তার ডিটেলসটা বোঝার চেষ্টা করবে, তখন দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছে। ওপর ওপর দেখলে তোমার ভয় করে, যত সেটার ডিটেলিংয়ে যাবে, যত সেটাকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করবে, তত কিন্তু দেখবে তোমার ভয়টা আর থাকছে না, সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। সো যেটা নিয়ে ভয় পাও সেটা নিয়ে ডিপ রিসার্চ করা শুরু করো, সেটা নিয়ে পড়াশুনো করা শুরু করো, সেটা নিয়ে অন্যদের সাথে আলোচনা করা শুরু করো, যারা সেটা করে বা যারা সেটা সাকসেসফুলি করেছে। দেখবে তাদের সাথে কথা বলতে বলতেই এবং সেই জিনিসটা ডিটেলসে বুঝতে বুঝতেই তোমার ফিয়ারটা কবে কেটে গেছে তুমি সেটা বুঝতেও পারবে না। তবে 4 নম্বর পয়েন্টটা আমার নিজের খুব ফেভারিট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল নয়, কিন্তু খুব এফেক্টিভ। দ্যাট ইজ চেঞ্জিং ইউর ফিয়ারফুল ইমোশনস বাই প্লেজেন্ট থটস। এটার মানে কি? দেখো, যখনই কোনো ভয়ের ইমোশন তোমার মধ্যে প্লে করবে, যখনই কোনো ভয়ের ভাবনা তোমার মধ্যে জাগ্রত হবে, তখন সেটাকে সঙ্গে সঙ্গে কোনো পজিটিভ থট দিয়ে রিপ্লেস করে দাও। মানে আমি সাঁতার কাটতে ভয় পাই, সেটাকে রিপ্লেস করো আমি খুব সুন্দর সাঁতার কাটি, আমি দারুণ সাঁতার কাটি, সাঁতার কাটা কোনো ব্যাপারই না, আই এনজয় ইট সো মাচ। সাঁতার এখনও আমি সব থেকে বেশি এনজয় করি লাইফে। যখনই তোমার নেগেটিভ ইমোশনকে, ফিয়ারফুল মানে তো নেগেটিভ ইমোশন, যখনই তুমি নেগেটিভ ইমোশনকে পজিটিভ ইমোশন দিয়ে রিপ্লেস করে দিলে, তখন কিন্তু ফিয়ারের জায়গাটা কমে গেল, ফিয়ারটা লেস পাওয়ারফুল হয়ে গেল। দ্য ফিয়ার উইল কন্টিনিউয়াসলি লুজ ইটস পাওয়ার। এবং এই যে স্টেপগুলো কথা আমি বললাম, সেগুলো যদি তুমি একটু একটু করে ফলো করতে পারো, যদি অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারো, যদি ক্ল্যারিটি আনতে পারো, তাহলে দেখবে ভয়ের কোনো জায়গাই নেই। আমি আবার বলছি, এই ভয়টা কিন্তু তোমরা নিজেরা ক্রিয়েট করেছো, এই ভয় কিন্তু ছিল না। ইউ হ্যাভ ক্রিয়েটেড ইট, ইউ হ্যাভ গিভেন বার্থ টু ইট, ইউ হ্যাভ নার্চার্ড ইট থ্রু আউট ইউর লাইফ।
কিন্তু এখন কি হচ্ছে দেখো, ইউ কান্ট গেট রিড অফ ইট। সো দায়িত্ব তোমাকেই নিতে হবে, তোমাদেরই এই স্টেপগুলো ফলো করে এই ভয়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। ভগবদ্গীতা বলছে যে ভয়ের কিন্তু আরও একটা মেন রিজন আছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট টু নেম, অ্যাটাচমেন্ট টু মানি, অ্যাটাচমেন্ট টু ফেম, অ্যাটাচমেন্ট টু পাওয়ার, এবং মানুষ এগুলোকেই হারিয়ে ফেলার ভয় পায়। সো অ্যাকর্ডিং টু ভগবদ গীতা, দ্য মেন কজ অফ ফিয়ার ইজ নাথিং বাট অ্যাটাচমেন্ট। সো ভগবদ গীতা বলে বা প্রিচ করে যে ডিট্যাচমেন্টের মাধ্যমেই তুমি কিন্তু ফিয়ারলেস হতে পারো। সো আমরা যারা এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আছি, আমরা এই দিকটাকে একটু সরিয়ে রাখি। এই ডিট্যাচমেন্টের পার্টটা অনেকটা স্পিরিচুয়াল, আমরা এই দিকটাকে নিয়ে এখন এই এপিসোডে আলোচনা করছি না। সো আমি যে যে পয়েন্টগুলোকে বললাম, সেই পয়েন্টগুলোই কিন্তু তোমাদের চ্যালেঞ্জ হিসেবে থাকবে। যে কোনো 5টা কাজকে তুমি জট ডাউন করো, যেগুলো তোমরা করতে চাও কিন্তু ভয় পাচ্ছ বলে করতে পারছো না। এবার এই ভয়ের কারণগুলোকে খুঁজে বের করো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করো, নলেজটাকে বাড়াও যেরকম বললাম, রিপ্লেস করো এই ফিয়ারফুল থটসগুলোকে গুড প্লেজেন্ট থটসের মাধ্যমে, এবং সিস্টেমিক হ্যাবিচুয়েশনের মাধ্যমে অল্প অল্প করে নিজেকে এক্সপোজ করো, করে দেখো যে এক একটা কাজকে তোমরা এক্সিকিউট করতে পারো কিনা ভয়কে সরিয়ে রেখে। দেখো, ভয়ের কিন্তু আরও একটা দোষ আছে, সে বারবার ফিরে আসে। তুমি হয়তো ভয়কে সরিয়ে দিয়ে তুমি সেই কাজটা করলে, সেই কাজটা এক্সিকিউট করলে, হয়তো ভয় আরেকবার তোমার কাছে ফিরে আসবে। এবং এই সময়টা যদি তুমি নিজেকে একটু সামলে নিতে পারো, এই সময়টা যদি তুমি আবার ভয়কে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে পারো, এই ভয় আর কোনোদিনও ফিরবে না। এবার এই ভয়েতে পালাবে। এইভাবেই কামিং 6 মান্থসে তুমি 4টে কাজকে এরকমভাবে নির্ধারণ করো, জট ডাউন করো, এবং নিজেকে চ্যালেঞ্জ করো যে এই সবকটা তোমাকে করে দেখাতে হবে। এইভাবে কামিং 3 মান্থসে 5টা কাজকে করে ফেলো, দেখবে এটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আশা করি সবার এপিসোডটা তোমাদের ভালো লাগলো। সো লাস্টে যে কথাটা বলার থাকে সেটা আরেকবার মনে করিয়ে দিই, ডু লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। এটাকে একটু স্প্রেড করো যাতে অন্যরাও এগুলো শিখতে পারে, একটু অ্যাওয়ারনেস জেনারেটেড হতে পারে, একটু ক্ল্যারিটি আসতে পারে, এবং তারাও মোটিভেটেড হতে পারে। এইটাই এই চ্যানেলের মেন অবজেক্টিভ। সো নেক্সট এপিসোডে আবার দেখা হবে একটা নতুন কোনো সুন্দর টপিক নিয়ে, আর একটা নতুন আলোচনা, একটা নতুন আড্ডার মাধ্যমে।